রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে মেহেদী হাসান। চমৎকার ঘটনা লেখেন তিনি এবং আপনারা সবাই আফ্রিকার যতগুলো ঘটনা এখন পর্যন্ত আমরা শুনিয়েছি সবগুলোই প্রচণ্ড রকমের পছন্দ করেছেন। আশা করছি এই ঘটনাটিও ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই পরম করুণাময়ের অশেষ রহমতে সুস্থ আছেন এবং সর্বদা ভালোর তলে আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান, ভূত.com ও রাসেল ভাইয়ের একনিষ্ঠ ভক্ত। লিখছি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে। তারিখ 16 জানুয়ারি 2026। আজ দুবাইয়ের আকাশটা ঘন কালো মেঘে ঢাকা। বাইরে বইছে হিমেল বাতাস। এই আবহাওয়ার সাথে মিশে আমার চোখের কোণে জমে থাকা জল এক অদ্ভুত বিষণ্ণতার সুর তুলেছে আমার হৃদয়ে। মাত্র 2 দিন আগে আমি বাবা হয়েছি। আমার 2টা মেয়ের পর এসেছে এক রাজপুত্র, ছোট্ট রাজপুত্র। কিন্তু এই আনন্দের দিনেও এক বুক হাহাকার আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিজের সন্তানকে এখনো একবারের জন্য দুহাত দিয়ে আগলে ধরে বুকে জড়িয়ে ধরতে না পারার যে যন্ত্রণা, তা হয়তো পৃথিবীর কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। আজ নিজেকেই প্রশ্ন করছি, আমি কি কোনোদিন ভেবেছিলাম যে আমি আবার পিতা হব? যে মানুষটার শিয়রে মৃত্যু কতবার এসে বসেছিল, যার জীবন প্রদীপ নেভাতে শয়তানের চেলারা বারবার হানা দিয়েছিল, তার জীবনে এই নতুন ভোরের আলো সত্যিই কি প্রাপ্য? লিসেনার্স, আমি আপনাদের সেই চিরচেনা মোহাম্মদ মেহেদী হাসান, যেই মানুষটা নিয়মিত আপনাদের কাছে আফ্রিকা মহাদেশ বা পৃথিবীর আনাচে কানাচে ঘটে যাওয়া নিত্য নতুন সত্য রহস্যময় ঘটনা লিখে পাঠাই। কিন্তু আজ আমি যার ঘটনা বলছি সে অন্য কেউ নয়, আমি নিজেই। আজকে আমি উন্মোচন করতে যাচ্ছি আমার সেই জীবনকে, যা অন্ধকারের অতল গহ্বর থেকে হারিয়ে যেতে বসেছিল, যাকে মৃত্যু একবার নয় বহুবার স্পর্শ করে গেছে। চলুন লিসেনার্স, আজ আমার নিজের জীবনের সেই রক্ত হিম করা কালো অধ্যায়গুলো একে একে খুলে দেই। এই সত্য ঘটনাগুলো শোনার পর আপনাদের হৃদস্পন্দন কতটা বেড়ে যাবে আমি জানি না, তবে ভালো লাগবে আশা করি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সাল 2022, অগাস্ট মাসের শেষের দিকে। ঘড়িতে তখন রাত কয়টা সেই হিসেব রাখার মতো মানসিক সক্ষমতা আমার নেই। রুমের এসিটা ঠিক 22 ডিগ্রিতে চলছে। দুবাইয়ের এই তপ্ত মরুভূমির বুকে সাধারণত এই তাপমাত্রায় প্রশান্তির ঘুম হওয়ার কথা, কিন্তু আমার মনে হচ্ছে আমি কোনো এক অন্ধকার হিমঘরের ভেতরে আটকা পড়ে গেছি। হাড় কাঁপানো ঠান্ডায় শরীর জমে বরফ হয়ে যাচ্ছে, অথচ সারা শরীরে দরদর করে ঘাম ঝরছে। বালিশটা ঘামে ভিজে একাকার। এক ঝটকায় ঘুমটা ভেঙে গেল। কি অদ্ভুত ব্যাপার, আমি শরীর নাড়াতে পারছি না। বোবা ধরা মানুষের মতো আমি শুধু বড় বড় চোখ করে অন্ধকারের দিকে তাকিয়ে আছি। বুকের ভেতর হৃৎপিণ্ডটা এমনভাবে নড়ছে যেন এখনই পাঁজরের হাড় তছনছ করে সেটা বেরিয়ে আসবে। একটু আগেই, হ্যাঁ ঠিক একটু আগেই আমি ওদের দেখেছি। স্মৃতিটা আমাকে টেনে নিয়ে গেল 2022 সালের সেই 16 জানুয়ারির এক অভিশপ্ত দুপুরে। হাসপাতালের সেই জরুরি বিভাগের স্টোমাক ওয়াশ করার রুম। আমি তখন আধা চেতন অবস্থায় যন্ত্রণায় ছটফট করছি। নাকের ভেতর দিয়ে নয়, আমার গলার ভেতর দিয়ে একটি মোটা পাইপ ঢুকিয়ে দেয়া হয়েছে পেট পর্যন্ত। দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল কলিজাটা বোধহয় সেই পাইপের সাথে বেরিয়ে আসবে। সেই ঝাপসা চোখে আমি 3 জনকে দেখেছিলাম। 2 জন আমাকে শক্ত করে চেপে ধরে ওয়াশ করছিল, আর পাশের স্ট্রেচারে পড়েছিল একটি নিথর দেহ, আমারই মতো বিষপান করা এক যুবক, যে ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আজকের এই অন্ধকারে সেই 3 জন
আমার খাটের পাশে এসে দাঁড়িয়েছে সেই ওয়াশ করা দুইজন আর সেই মৃত ছেলেটি। ওদের চোখে কোনো মনি নেই, কোটরে আদিম অন্ধকার। ওরা তিনজন একসাথে আমার দিকে ঝুঁকে এলো। সেই স্টাফ দুইজন আর মৃত ছেলেটি কর্কশ গলায় ফিসফিস করে বলল, কিরে, এখনো বেঁচে আছিস? ওরা হাসতে শুরু করলো। ওদের সেই নারকীয় অট্ট হাসিতে আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। আমি মনে মনে সর্বশক্তি সঞ্চয় করে বিড়বিড় করতে শুরু করলাম। আয়াতুল কুরসি পড়া শেষ করার সাথে সাথেই মনে হলো এক অদৃশ্য প্রবলের ধাক্কায় সেই তিনটি অশুভ মূর্তিও ঘরের দেয়ালের সাথে মিশে গেল। আমি শরীরের নিয়ন্ত্রণ ফিরে পেলাম। ধরফর করে বিছানায় উঠে বসলাম। হাত পা এখনো থরথর করে কাঁপছে। তৃষ্ণা মেটাতে পানির বোতলটা ধরতে গেলাম, কিন্তু কাঁপুনি এতটাই বেশি ছিল বোতলটা হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে গেল। না না, এই ভার আমি আর সহ্য করতে পারছি না। ওরা আমার রাতের ঘুমটা হারাম করে দিয়েছে। এত দূরে এসেও এই কালো ছায়াগুলো থেকে আমি মুক্তি পেলাম না। আমি থামলাম। তারপর বিড়বিড় করে চলেছি, এবার আমাকে মুক্তির উপায় খুঁজে বের করতে হবে। আমি মরে গেলে আমার শিশু বাচ্চাটির কি হবে, আমার পরিবারের কি হবে? প্রিয় লিসেনার্স, আপনারা হয়তো ভাবছেন এটা নিছকই এক দুঃস্বপ্ন। বিশ্বাস করুন, যদি আপনারা আমার জায়গায় থাকতেন তবে বুঝতেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। এটা একটা ওয়ার্নিং, একটা অশুভ সংকেত। চিকিৎসা বিজ্ঞান যেখানে হাল ছেড়ে দিয়েছিল, যুক্তি যেখানে হার মেনেছিল, সেখান থেকে আমি ফিরে এসেছি। কিন্তু ওরা আমাকে তখনও ছাড়েনি। সেই কালো ছায়া, সেই অশুভ শক্তি আজও আমার ইমানের পরীক্ষা নিতে ওঁত পেতে আছে। কিন্তু এই ধ্বংসলীলার বীজ বোনা হয়েছিল আজ রাতে নয়। এই ভয়ঙ্কর চিত্রনাট্য লেখা হয় আরও আগে, সেই 2018 সালে, যখন আমি জানতাম না মহাকাল আমার জন্য কি বিভীষিকা সাজিয়ে রেখেছে। চলুন আপনাদের নিয়ে যাই সেই অতীতে। মহাখালীর সেই শুনশান ছাদ, যেখানে আমার প্রথমবার অনুভূত হয়েছিল আমি একা নই। আমার আশেপাশে ছায়ার আড়ালে ভয়ঙ্কর কেউ একজন আছে। সময়টা 2018 সাল। আমি তখন ঢাকার মহাখালী এলাকায় জীবনের এক কঠিন সময় পার করছি। বাবার মৃত্যুর পর সংসারের পুরো দায়িত্ব আমার কাঁধে। মাথার ভেতর হাজার চিন্তা, কিন্তু সেই রাতে চিন্তার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল ভ্যাপসা গরম। লোডশেডিং না থাকলেও ঢাকার গরমে টেকা দায়। তাই একটু স্বস্তির বাতাসের খোঁজে উঠে গিয়েছিলাম আমাদের 7 তলা ভবনের খোলা ছাদে। চারপাশ নিস্তব্ধ। আকাশের দিকে তাকিয়ে কানে ফোন লাগিয়ে কথা বলছিলাম আমার স্ত্রীর সাথে। দিনের বেলায় ক্লান্তি আর সংসারের টুকটাক কথা সব মিলিয়ে মনটা একটু হালকা করার চেষ্টা করছিলাম। ছাদটা বেশ বড়, কিন্তু খোলা, কোনো রেলিং নেই। কথা বলতে বলতে আমি আনমনে হাঁটছিলাম। কখন যে হাঁটতে হাঁটতে ছাদের একদম কিনারায় চলে এসেছি আমি টেরই পাইনি। আমার ঘোর লেগেছিল। মনে হচ্ছিল বাতাসের শোঁ শোঁ শব্দ আমাকে ডাকছে। সামনের ওই শূন্যতা আমাকে হাতছানি দিচ্ছে। আমার শরীরটা যেন আমার নিয়ন্ত্রণে ছিল না। অবচেতন মনে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর মাত্র সামান্য একটু পা বাড়ালেই 7 তলা থেকে সোজা নিচে। হাড়গোড় তো দূরে থাক, চেনা মুখটাও অবশিষ্ট থাকত না। ঠিক সেই মুহূর্তে, মেহেদি থাম। রাকিবের গলা। আমার বন্ধু রাকিব। ওর গলার স্বর এতটাই তীক্ষ্ণ আর আতঙ্কে ভরা ছিল যে আমি চমকে উঠলাম। সম্বিত ফিরে পেলাম। নিচের দিকে তাকিয়ে দেখি আমার পায়ের পাতা প্রায় ছাদের কার্নিশ থেকে ঝুলে আছে। ভয়ে আমার কলিজাটা যেন গলার কাছে উঠে এলো। আমি ছিটকে কয়েক হাত পিছিয়ে আসলাম। শরীর ঘামে ভিজে একাকার। হাঁপাতে হাঁপাতে পেছনে ফিরলাম। রাকিবকে ধন্যবাদ দিব। ছাদে তো কেউ নেই। আমি এদিক ওদিক তাকালাম। পানির ট্যাঙ্কের আড়ালে, সিঁড়ির ঘরে, কোথাও নেই। পুরো ছাদে কেউ নেই।
অথচ আমি স্পষ্ট শুনেছি রাকিব আমার নাম ধরে চিৎকার করছে। আমার ভুল হওয়ার কোনো কারণ নেই, ওর গলার স্বর আমি চিনি। দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। আমাদের রুমের দরজাটা খোলাই ছিল। ভেতরে ঢুকে দেখি রাকিব বিছানায় শুয়ে একা একা খেলছে, অর্থাৎ মোবাইলের কোনো একটি গেম খেলছে সে। কানে হেডফোন। আমি ওর কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, দোস্ত, তুই কি আমাকে বাঁচালি? মানে সময় মতো আমাকে সাবধান না করলে তো আমার মগজ আজকে বের হয়ে যেত। রাকিব গেম থেকে চোখ না সরিয়েই ভুরু কুঁচকে আমার দিকে তাকালো। হেডফোনটা নামিয়ে বলল, কি আবল তাবল বকছিস? আমি আবার কখন তোকে বাঁচালাম? আমি অবাক হয়ে বললাম, কেন? এই যে এইমাত্র ছাদে তুই চিৎকার করে আমাকে থামালি। আরে ধুর, তুই কি পাগল হলি? আমি তো সেই কখন থেকে গেম খেলছি, রুম থেকে এক পাও বাইরে যায়নি। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। রাকিব মিথ্যে বলার ছেলে নয়, আর ও গেমের মাঝখানে কোথাও যায় না। এমনকি গরমের ভেতরেও বসে বসে গেম খেলার অভ্যেস আছে ওর। তাহলে ছাদে কে ছিল? কে আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো? সেদিন রাতে আমি আর ঘুমোতে পারিনি। সেই ঘটনাটা ছিল আমার জীবনের প্রথম সংকেত যে আমি একা নই। 2018 সালের সেই মহাকালীর ছাদের ঘটনার পর অনেকটা সময় পেরিয়ে গেছে। ক্যালেন্ডারের পাতায় তখন 2021 সাল। পৃথিবী জুড়ে করোনার তাণ্ডব। কিছুটা শান্ত হয়েছে পরিস্থিতি। মানুষের জীবন জীবিকার সংগ্রাম তখন তুঙ্গে। আমার কাঁধেও তখন সংসারের বিশাল দায়িত্ব। পেটের দায়ে আরো সুন্দর ভবিষ্যতের আশায় আমি বেছে নিলাম রাইড শেয়ারিং। বাইক চালানো ছিল আমার নেশা, কিন্তু পরিস্থিতির চাপে সেটাই হয়ে দাঁড়ালো আমার পেশা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঢাকার ধুলোবালি, কালো ধোঁয়া আর অসহ্য ট্রাফিক জ্যাম ঠেলে আমি যাত্রী টানতাম। শরীরের ওপর দিয়ে যেন নিত্যদিন একটা ঘূর্ণিঝড় বয়ে যেত। রোদে পোড়া বা বৃষ্টিতে ভেজা সবই সহ্য করে নিতাম হাসি মুখে। কিন্তু আমার আসল যুদ্ধটা শুরু হতো তখন, যখন ঘরে ফিরতাম। দিনের আলোয় আমি ছিলাম এক লড়াকু রাইডার, কিন্তু রাতের নির্জনতায় আমি হয়ে যেতাম এক অদৃশ্য সহজ লক্ষ্যবস্তু। আমার জন্য রাত মানেই এক নিরেট আতঙ্ক। শরীরের ক্লান্তিতে ভেঙে আসতো চোখের পাতা, কিন্তু আমি ঘুমোতে ভয় পেতাম। কারণ আমি জানতাম চোখের পাতায় এক করলেই আমাকে গ্রাস করবে সেই বিভৎস দুঃস্বপ্ন। প্রতি রাতে একই দৃশ্য, একই যন্ত্রণা। স্বপ্নটা শুরু হতো এক অদ্ভুত নিস্তব্ধতা দিয়ে। আমি দেখতাম আমি একা অন্ধকারে স্যাঁতস্যাঁতে ঘরে বন্দি। আমার হাত পা দৃশ্যত বাধা নেই, কিন্তু আমি নড়তে পারছি না। যেন অদৃশ্য কোনো শিকল আমার অস্তিত্বকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আমার সামনে একটা পুরনো আমলের কাঠের চেয়ার, আর সেই চেয়ারে বসে আছে এক বিভৎস বৃদ্ধা। তার চেহারা বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। তারপর শুরু হতো পৈশাচিক নির্যাতন। আমি দেখতাম সেই ডাইনি তার কুৎসিত হাতে সুই আর সুতো দিয়ে আমার শরীরের বিভিন্ন অংশে, হাতে, পায়ে, বুকে সেলাই করছে। স্বপ্নে সেই সূঁচ ফোটানোর যন্ত্রণা ছিল 1000 গুণ বেশি। আমি চিৎকার করতে চাইতাম, কিন্তু কোনো শব্দ বের হতো না। জিভটা আমার পাথর হয়ে যেত। স্বপ্নের ভেতর আমি বাঁচার জন্য আকুতি জানাতাম, কিন্তু আমার আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। সেই যন্ত্রণা এতটাই বাস্তব ছিল যে ঘুমন্ত অবস্থাতেও আমার সারা শরীর ঘামে ভিজে একাকার হয়ে যেত। যখন হুট করে ঘুমটা ভাঙত, দেখতাম আমি বিছানায় উঠে বসে আছি। বুকটা কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। সারা শরীর ঘামে ভেজা, অথচ আমি শীতে কাঁপছি। রুমের কোণগুলোর অন্ধকারের দিকে তাকাতে সাহস হতো না। মনে হতো ওই ছায়ার আড়ালে বৃদ্ধা এখনো বসে আছে, আর কুৎসিত হাসিতে আমার ধ্বংসের হিসাব কষছে। এই দুঃস্বপ্ন 1-2 দিনের ছিল না, মাসের পর মাস। আমি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। শেষে নিরুপায় হয়ে মানসিক ডাক্তার দেখালাম।
ইসিজি থেকে শুরু করে সিটি স্ক্যান, কত ধরনের টেস্ট, সব রিপোর্ট স্বাভাবিক। ডাক্তার বললেন, আপনার কিছু হয়নি। তিনি আমাকে এক গাদা ওষুধ, বিশেষ করে ঘুমের ওষুধ লিখে দিলেন। কিন্তু ঘুমের ওষুধ খেয়ে যখন আমি গভীর ঘুমে তলিয়ে যেতাম, সেই অশুভ স্বপ্নগুলো যেন আরো জীবন্ত হয়ে উঠত। জীবিকার তাগিদে সারাদিন কষ্ট করতাম, আর রাত হলে ঘুমানোর সাহসটুকুও পেতাম না। বাঁচার জন্য আমি কি করিনি? মসজিদে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি, ইমাম সাহেবের কাছে গিয়েছি, কত হুজুর, কত কবিরাজ। কেউ দিল তাবিজ, কেউ পানি পড়া, কেউ দিল শরীর বন্ধ করার দোয়া। আমি সব মেনে চললাম, কত তদবির, কত কিছু, কিন্তু আফসোস কোনো কিছুতেই কাজ হলো না। এভাবেই কাটছিল আমার জীবনের প্রতিটি ক্ষণ। প্রতিটি প্রহর ছিল যেন এক তপ্ত তলোয়ারের ধার। আমি বুঝতে পারলাম, রাত মানেই আমার কাছে এক অনিবার্য পরাজয়। তাই আমি এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে ফেললাম। প্রাকৃতিক নিয়মের বিপরীতে আমি রাতকে দিনের মতো জেগে থাকার জন্য বেছে নিলাম, আর ঘুমিয়ে পড়ার চেষ্টা করতাম ভর দুপুরে। সূর্যের উজ্জ্বল আলো যখন জানালার পর্দা ভেদ করে ঘরে আসত, নিজেকে তখন কিছুটা নিরাপদ মনে হতো। ঘুমানোর এই কৌশলে হয়তো কিছুটা স্বস্তি মিলল, কিন্তু সেই অশুভ শক্তি আমাকে পুরোপুরি মুক্তি দেয়নি। পুরো সপ্তাহ কোনো মতে কাটলেও সপ্তাহে অন্তত 2 দিন সেই পৈশাচিক বিভীষিকা আমার কাছে ফিরে আসত। 2021 সালের ডিসেম্বর। ক্যালেন্ডারের পাতা উল্টে বছর শেষ হতে চললেও আমার জীবনের দুর্বিষহ সময়গুলো শেষ হচ্ছিল না। শরীর আর সায় দিচ্ছিল না, বাসা বাঁধতে থাকলো নানা রোগ, কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। মনে হলো মায়ের কাছে নড়াইলে না গেলে আমি হয়তো আর বাঁচব না। সিদ্ধান্ত নিলাম রাতেই রওনা দেব। তখন ঢাকা মাওয়া হাইওয়েতে বিশাল কর্মযজ্ঞ চলছে, রাস্তা বন্ধ। অগত্যা আমাকে বেছে নিতে হলো এই দীর্ঘ ও বিপজ্জনক ঢাকা আরিচা মহাসড়ক। যারা বাইকার তারা জানেন, শীতের ঘুটঘুটে অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন ভেজা রাস্তাটি খুনি এবং ডাকাতদের থেকেও কতটা ভয়ানক। আমিনবাজার পার হতেই হাড় কাঁপানো শীত জেঁকে বসল। সাভারে পৌঁছাতেই আমার মনে হলো হাত পা সব বোধহয় পাথর হয়ে যাবে। সাভার থেকে একটা ভারী জ্যাকেট কিনে গায়ে জড়ালাম, কিন্তু হাইওয়েতে সেই হিমশীতল ঠান্ডার ভয় কিছুতেই আমার কাটছিল না। মহাসড়কের সেই শুনশান রাস্তায় কানের কাছে কেউ যেন ফিসফিস করছিল, ঘরে আর ফেরা হবে না। পাটুরিয়া ঘাটে যখন পৌঁছালাম, ঘড়ির কাঁটা তখন রাত 11টা পেরিয়ে গেছে। ঘন কুয়াশা চারপাশে, একটু দূরের জিনিসও দেখা যায় না। ফেরির ওপরে চারিদিকে মানুষের গুঞ্জন থাকলেও এক অদ্ভুত নিস্তব্ধতা কাজ করছিল। ঠিক তখনই ঘটল সেই ঘটনা। ভিড়ের মধ্যে হঠাৎ আমার চোখ আটকে গেল এক ব্যক্তির ওপর। লোকটির পরনে ধবধবে সাদা পাঞ্জাবি পায়জামা। এই হাড় কাঁপানো শীতে যেখানে আমি লেপ কাঁথা সমান জ্যাকেট গায়ে চাপিয়েছি, সেখানে তার গায়ে কোনো জ্যাকেট নেই, অথচ তার চেহারায় শীতের কোনো ছাপও নেই। সাদা পাঞ্জাবির নিচে হালকা কোনো সোয়েটার আছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ ছিল। হাতে পায়ে কোনো মোজা জুতো নেই, কান খালি, মুখ এবং মাথা ভর্তি সাদা কালো লম্বা দাড়ি ও চুল। এক অদ্ভুত নুরানি চেহারা তার। কাছাকাছি আসতেই আমার নাকে ধাক্কা দিল এক অলৌকিক সুগন্ধ। আতর? না, পৃথিবীর কোনো আতরের গন্ধ এমন হতে পারে না। তিনি আমাকে বললেন, বাবা, তুমি কি রাইড শেয়ার করো? আমাকে একটু এগিয়ে দেবে? আমি চমকে উঠলাম। হাইওয়ের এই ভয়ঙ্কর রাতে অপরিচিত কাউকে বাইকে তোলা আত্মহত্যার শামিল। কত ডাকাত এভাবে নিরীহ মানুষ সেজে উঠে যায়। কিন্তু সেই মুহূর্তে আমার সমস্ত যুক্তি আর ভয় লোপ পেয়ে গেল। সেই লোকটার এমন নুরানি চেহারা আর নরম মিষ্টি কণ্ঠ শুনে আমি বললাম, হ্যাঁ, আমি রাইড শেয়ার করি, কিন্তু আপনি মুরব্বী মানুষ, এই শীতের রাতে এত হালকা পোশাক পরে আমার বাইকে উঠবেন? আমি ভারী পোশাক পরেই কুলাতে পারছি না, আপনি কি পারবেন? মুচকি হেসে তিনি বললেন, আমি ঠিক পারবো। আমি আর কিছু বললাম না। যাই হোক, নদী পার হওয়ার পরে যখন তিনি আমার পেছনে বসলেন, অদ্ভুত ব্যাপার, একজন পূর্ণবয়স্ক মানুষ বাইকে উঠলে যে ঝাঁকুনি বা ওজনের ভার অনুভব করার কথা, আমি তার ছিটে ফোঁটাও পেলাম না। মনে হলো আমার পেছনে কোনো মানুষ নয়, এক মুঠো কুয়াশা বসে আছে। তিনি বললেন, ভয় পেও না বাবা, মানুষের হায়াত মৌত
তার কর্মের ওপর নির্ধারিত। আমি মাথা নেড়ে রাজবাড়ির রাস্তায় যখন উঠলাম, কুয়াশা তখন এতটাই ঘন যে রাস্তার পাশের গাছগুলোকে দানবের মতো লাগছিল। এই রাস্তায় ডাকাত থাকতে পারে শুনেছি। সেই ভয়ে আমি পিছু নিয়েছি একটি গাড়ির, তার গতির সাথে তাল মিলিয়ে চলছি। আমার সামনে তখন সাদা রঙের একটি মাইক্রোবাস, আমি ঠিক পেছনে আছি। স্পিড মিটারের কাঁটা 90-এর মতো। হঠাৎ কোনো কিছু বোঝার আগেই সেই সাদা মাইক্রোবাসটা ব্রেক কষল। আমার এই গতিতে এত কাছ থেকে পাশ কাটানোর সময় নেই, দূরত্ব মাত্র কয়েক হাত। আমি হাইড্রোলিক ব্রেক চিপে বসলাম, কিন্তু তাতে কোনো কাজ হলো না। টায়ারের গর্জনের সাথে আমার বাইক এগিয়ে গেল। আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি নিশ্চিত ছিলাম আমার জীবনের শেষ মুহূর্ত এটাই। এই স্পিডে একটা লোহার মাইক্রোবাসের পেছনে ধাক্কা লাগলে আমার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু তখনই এক অলৌকিক এবং অযৌক্তিক কাণ্ড ঘটল। ধাতব বডির সাথে ধাক্কা লাগার সেই বিকট আর্তনাদ বা হাড় ভাঙার কোনো শব্দই হলো না। মনে হলো আমি কোনো কঠিন বস্তুর সাথে ধাক্কা খাইনি, বরং এক বিশাল বাতাসের দেয়াল ভেদ করে চলে গেলাম। মাইক্রোবাসটি যেন ধোঁয়ার তৈরি। আমার বাইকটা রাস্তার মাঝখানে আছড়ে পড়ল। আমি ছিটকে পড়লাম ডান পাশে কয়েক হাত দূরে। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটা বিশাল দূরপাল্লার বাস শোঁ করে চলে গেল। আমি নিথর হয়ে রাস্তায় পড়ে আছি। শরীর ব্যথা করছে, কিন্তু আমি জীবিত। আমার কোনো হাড় ভাঙেনি, এক ফোঁটা রক্তও বের হয়নি। আমি টলতে টলতে উঠে দাঁড়ালাম। বাইকটা রাস্তার পাশে কাঁধ হয়ে পড়ে আছে। ইন্ডিকেটর লাইটটা যেন কোনো অশুভ সংকেতের মতো জ্বলছে নিভছে। হঠাৎ বুকটা ধক করে উঠল। আমার পেছনে সেই যাত্রী, সেই সাদা পোশাকের বৃদ্ধ ভদ্রলোক। আমি পাগলের মতো অন্ধকার আর কুয়াশার মধ্যে তাকালাম। এই ফাঁকা রাস্তায়, এই ভয়াবহ দুর্ঘটনার মধ্যে তিনি কোথায় ছিটকে পড়লেন। আমি মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে চিৎকার করে ডাকলাম। চারপাশে তখন থমথমে নিস্তব্ধতা। কুয়াশার সেই ঘন চাদর যেন আরো ঘনীভূত হয়েছে। আমি পাগলের মতো এদিক ওদিক তাকালাম, কিন্তু কোথাও নেই। আমার শির দাঁড়া বেয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। কে ছিলেন তিনি? সেই অলৌকিক সুবাস, পালকের মতো ওজনহীন শরীর, আর মৃত্যুর মুখ থেকে এভাবে ফিরে আসা, সবই কি তবে বিভ্রম? শরীরের কাঁপন আর মনের ভয় যখন আমাকে আচ্ছন্ন করে ফেলেছে, ঠিক তখনই হেডলাইটের তীব্র আলোয় কুয়াশা চিরে একটা প্রাইভেট কার এসে থামল। গাড়ি থেকে দুজন লোক দ্রুত নেমে এলো। একজন আমার ছিটকে পড়া বাইকটা টেনে তুললেন, অন্যজন আমাকে শক্ত করে ধরে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, আপনি ঠিক আছেন তো? তাঁদের প্রশ্নগুলো যেন বহুদূর থেকে ভেসে আসা অস্পষ্ট শব্দের মতো মনে হচ্ছিল। আমি অস্ফুট স্বরে বললাম, চাচা, উনি কোথায়? কি খুঁজছেন ভাই? কিছু হারিয়েছে? আমি হড়বড় করে সব বলতে শুরু করলাম। সেই সাদা পোশাকের লোকটা আমার পেছনে বসা, এখন তার কোনো চিহ্ন নেই। আমার মনের অবস্থা বুঝতে পেরে লোকগুলো বললেন, ভাই, আমরা আমাদের হেডলাইটের আলো যতটুকু আপনার কাছ পর্যন্ত দেখেছি, কেউ ছিল না। আমি চুপ করে গেলাম, কিন্তু আমার মনের কোণে তখনও সেই অলৌকিক আতরের সুবাস লেগে রয়েছে। আমি খুঁজছি। ভাই, আর কতক্ষণ খুঁজবেন? যে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে, বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা ঠিক না। তাদের কথায় যুক্তি ছিল। আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি অনেকটা যন্ত্রের মতোই তাদের কথা মেনে নিলাম। তাদের একজন আমার বাইকটি স্টার্ট দিলেন, আর আমি অন্যজনের সাথে প্রাইভেট কারের পাশের সিটে বসে পড়লাম। গাড়ি চলতে শুরু করলো। মনের ভেতর তোলপাড় অবস্থা। মিনিট দশেকের মাথায় রাস্তার ধারে একটা মিটমিটে আলো দেখা গেল। একটা ছোট চায়ের দোকান, টিমটিমে এক চিলতে হলুদ বাতি জ্বলছে। আমি গাড়ি থেকে নেমে একটা পুরনো কাঠের বেঞ্চে ধপ করে বসে পড়লাম। লোক দুটো চা অর্ডার করলো। গরম চায়ের কাপটা হাতে নিতেই অনুভব করলাম আমার হাত তখনও কাঁপছে। ভাই, আপনি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন। এই রাতে বাইক চালিয়ে সেই নড়াইল যাবেন, তার চেয়ে ভালো এখানে বসে থাকুন। আমাদের একটু তাড়া আছে, না হলে আপনাকে সঙ্গ দিতাম। আমি শুধু মাথা নাড়লাম। চায়ের দোকানে একজন মাঝবয়সী লোক ছিলেন, যার মুখটা চাদরে ঢাকা। তিনি এতক্ষণ সব পর্যবেক্ষণ করছিলেন, শুনছিলেন।
প্রাইভেট কার নিয়ে লোক দুটো চলে যাওয়ার পরে সেই বয়স্ক লোকটা আমার দিকে চেয়ে থেকে হঠাৎ ফিসফিস করে বলে উঠলেন, এই কুয়াশার রাতে একা মানুষ কি সব দেখে, কার পাল্লায় পড়ে তার কোনো ঠিক আছে? রাজবাড়ির এই রাস্তায় আজব সব কারবার বাবা। তার কথা শুনে আমার শির দ্বারা দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। বাবা, যে হারে কুয়াশার ঠান্ডা পড়েছে তাতে দোকান খোলা রাখা সম্ভব হচ্ছে না। আপনার সাথে যা ঘটলো তা শুনে আমারও গা ছমছম করছে। এই জায়গাটা একটু অন্যরকম। সামনে আধা কিলোমিটার গেলে রাস্তার বাঁ পাশে একটা মসজিদ পাবেন, সেখানে গিয়ে অন্তত বাকি রাতটা কাটিয়ে দেন। আল্লাহর ঘর, নিরাপদে থাকবেন। দোকানদার কথা শেষ করে দোকানের মিটমিটে বাতিটা নিভিয়ে দিলেন। মুহূর্তেই চারপাশটা নিকষ অন্ধকারে ডুবে গেল। রাত তখন 12টার কাঁটা পেরিয়ে গেছে। চায়ের দোকানদার কুয়াশার আড়ালে মিলিয়ে যাওয়ার পর সেই নির্জনতা আমাকে গ্রাস করতে চাইল। নিস্তব্ধতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা যেন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে কাঁপা কাঁপা হাতে বাইকটা স্টার্ট দিলাম। ইঞ্জিনের সেই কর্কশ গর্জন নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। পেছনে ফেলে এলাম সেই রহস্যময় স্মৃতি। সামনে পড়ে রইল অন্তহীন অন্ধকার। গন্তব্য ভাঙা হয়ে ভাটিয়াপাড়া মোড়, তারপর কালনা ফেরিঘাট। প্রায় 2 ঘন্টা ধরে আমি ড্রাইভ করছি। এই 2 ঘন্টা যেন 2 যুগের সমান। কুয়াশা এখন এতটাই ঘন যে হেডলাইটের আলো সেই দেয়াল ভেদ করতে পারছে না। উল্টো সাদা ধোঁয়ার মতো ধাক্কা খেয়ে ফিরে আসছে। রাস্তার দুপাশের গাছগুলো কুয়াশার অন্ধকারে কোনো দানবের মতো হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আমি কোনো এক অভিশপ্ত গোলক ধাঁধায় ঢুকে পড়েছি। বাতাস এখন আর শুধু ঠান্ডা নয়, বিষাক্ত তীরের মতো জ্যাকেট ভেদ করে শরীরে বিঁধছে। মাঝে মাঝেই রাস্তায় পড়ে থাকা কোনো না কোনো গাছের ডাল বা ছায়াকে দেখে মনে হচ্ছিল কেউ একজন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে যেতেই সেটা মিলিয়ে যায়। ভাটিয়াপাড়া মোড় থেকে আমি যখন কালনা ঘাটের সেই কাঁচা রাস্তাটিতে নামলাম, এখনো প্রায় 3 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। রাস্তার দুপাশে সারিবদ্ধ বিশাল সব রেইন ট্রি, মেহগনি গাছ। এতক্ষণে প্রধান সড়কে 2-1টা গাড়ির দেখা মিললেও এই নির্জন রাস্তাটা ছিল কবরের মতো নীরব। আমার মোটরসাইকেলের সাদা হেডলাইটের তীব্র আলো সেই জমাটবদ্ধ কুয়াশার দেয়াল ভেদ করতে পারছিল না। হঠাৎ করেই এক জায়গায় এসে বাইকের পেছনের চাকা একটা গর্তে আটকে গেল। ইটের ভাটার ভারী ট্রাক চলাচলের কারণে রাস্তাটা খানাখন্দে ভরা। পেছনের চাকাটা কাদার ভেতরে একদম গেঁথে গেছে। আমার 6th সেন্স বলছে এখান থেকে দ্রুত পালাও। কুয়াশার হাড় কাঁপানো শীতের মধ্যেও আমার কপাল দিয়ে ঘাম ঝরছে। আমার মোটরসাইকেলের ইঞ্জিনটা হঠাৎ করে একটা গোঙানির মতো বন্ধ হয়ে গেল। আমি পাগলের মতো বারবার সেলফ দিলাম, কিক করলাম, লাভ হলো না। হঠাৎ একটা শব্দ কানে এলো, গম গম। শব্দটা কোনো মানুষের হতে পারে না, কোনো চেনা পশুরও নয়। কৌতূহল আর আতঙ্কের এক মুহূর্ত। আমার রক্ত যেন হিম হয়ে গেছে। কুয়াশার ওপারে একটা বিশাল রেইন ট্রি গাছের মগডালে বসে আছে বিশাল এক অবয়ব। কুয়াশার ভেতরে তার অদ্ভুত চোখ, তার সেই দৃষ্টি আমার উপর নিবদ্ধ। আমি বুঝতে পারলাম এতক্ষণ এই ছায়াটি আমাকে অনুসরণ করছিল। ভয় আর আতঙ্কে আমার মস্তিষ্কের সমস্ত যুক্তির লোপ পেল। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। বাইকটা স্টার্ট দেওয়ার শেষ চেষ্টাও আর করলাম না। বাইকটা রাস্তায় আছড়ে ফেলে দিয়ে আমি জান প্রাণ বাজি রেখে অন্ধকারের মাঝেই চিৎকার দিয়ে ইট ভাটার দিকে দৌড় দিলাম। পেছনে কি আছে আমি কিচ্ছু জানি না। আমি প্রাণপণ দৌড়াচ্ছি, শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছে। হঠাৎ একটা টর্চ লাইটের আলো। আমি সেই আলোর সামনে গিয়ে আঁচড়ে পড়লাম। হাঁপাতে হাঁপাতে রাস্তার উপরে বসে পড়লাম। বুকটা এমনভাবে ধরফর করছিল যেন এখনই বন্ধ হয়ে যাবে। কি ব্যাপার, তুমি? আমি তখনও ঠিকমতো কথা বলতে পারছি না। কাঁপতে কাঁপতে আঙুল উঁচিয়ে পেছনের সেই রেইন ট্রি গাছটার দিকে ইশারা করলাম। চাচা, ভয় পেয়েছি। আমার কথা শুনে মুরব্বী লোকটা একটু অবাক হলেন না। আরে বাবা, তুমি কি আজকের রাতটাই বেছে নিলে এই পথে আসার জন্য? আমি মুরব্বী লোকটার মুখের দিকে তাকালাম। হবাজান, তোমার কপাল ভালো, বিপদ হয় নাই। তুমি কি একাই? তার হাতের স্পর্শে
আমার শরীরের কাঁপুনিটা কিছুটা শান্ত হলেও মনের ভেতরের অস্থিরতা কাটছিল না। কুয়াশার ওপারে সেই জ্বলন্ত লাল চোখ দুটো যেন এখনো আমার চোখের সামনে ভাসছে। বাইক ফেলে রেখে চলে এসেছো? যদি কেউ নিয়ে যায়, চলো তাড়াতাড়ি চলো ওইদিকে। তিনি আমাকে সাথে নিয়ে সেই বাইকের দিকে ফিরলেন। আমার পা এগোতে চাইছিল না। বারবার মনে হচ্ছিল যদি আবার সেই দানবটা কুয়াশা চিরে আমার সামনে এসে দাঁড়ায়। সেই রেইনট্রি গাছের মগডালে এখন আর কোনো অবয়ব নেই। আমি কাঁপতে কাঁপতে বাইকটা নিয়ে সোজা দাঁড় করালাম। কিছুক্ষণ আগে আমি শত চেষ্টা করেও যে বাইকটি স্টার্ট করতে পারিনি, সেই মুরব্বী লোকটি পাশে দাঁড়ানো অবস্থায় প্রথমবার সেলফ টিপতেই ইঞ্জিন চালু হয়ে গেল। আপনি না থাকলে আর আপনি এগিয়ে না আসলে আজকে আমার কি যে হতো। মুরব্বী লোকটা সে কথার কোনো উত্তর দিলেন না। তারপর একটু থেমে বললেন, যাও বাবা, সাবধানে যাও। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। বাইক নিয়ে আমি কালনা ঘাটের দিকে টান দিলাম। আমার শির দাঁড়া দিয়ে তখন ভয়ের একটা স্রোত বয়ে যাচ্ছে। যাই হোক, পেছনে আর তাকানো যাবে না। কুয়াশার দেয়াল চিরে অবশেষে 2 কিলোমিটার পর সেই রুদ্ধশ্বাস রাস্তা পেরিয়ে আমি কালনা ঘাটে পৌঁছালাম। আমার কপাল ভালো ছিল, সেই মধ্যরাতে একটি ফেরি ওপারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমি আর এক মুহূর্ত দেরি না করে বাইকটি নিয়ে ফেরিতে উঠে পড়লাম। আমি এতটাই ভয় পেয়েছিলাম, যেদিকেই তাকাচ্ছিলাম সেই চোখগুলো যেন দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল যদি এই নির্জন জায়গাটায় সেই ছায়াটা আবার ওত পেতে থাকে। ঠিক তখনই দেখলাম কালনাঘাটের সেই চিরচেনা চায়ের দোকানটি খোলা ছিল। টিমটিমে একটা বাতি জ্বলছে আর উনুন থেকে ধোঁয়া উঠছে। আমার কাছে মনে হলো ওটি কোনো সাধারণ দোকান নয়, বরং এক টুকরো নিরাপদ স্বর্গ। আমি বাইকটা দোকানের সামনে রেখে সেখানে গিয়ে বসলাম। দোকানদার খুব কৌতূহলী চোখে আমার ফ্যাকাশে চেহারার দিকে তাকাচ্ছিল। সারা রাত আমি ওই দোকানেই বসে রইলাম। দোকানে 2-1 ট্রাক ড্রাইভার এবং ঘাটের লোকজন আসছিল। কথা বলছি, তাদের সেই অতি সাধারণ কথাবার্তাগুলোও আমার কাছে এক ভরসার মতো লাগছিল। ভোর হওয়ার আগ পর্যন্ত আমি সেই বেঞ্চটাকেই আঁকড়ে ধরে থাকলাম। আমি শুধু মনে মনে বলছিলাম, একটু পরেই সূর্য উঠবে। অবশেষে পূব আকাশে ভোরের ম্লান আলো ফুটল। সেই আলো যেন আমার কাছে কেবল দিনের শুরু ছিল না, ছিল এক দীর্ঘ অভিশপ্ত রাত থেকে মুক্তির আশ্বাস। বাড়িতে পৌঁছানোর পর আমার ফ্যাকাশে মুখ, বাইকের ভাঙা লুকিং গ্লাস আর চুরমার হয়ে যাওয়া সিগন্যাল লাইট দেখে মা আঁতকে উঠলেন। তারা দুজনেই ভীষণ নরম মনের মানুষ, তাই তাদের কোনোভাবেই সত্যটা বলা সম্ভব ছিল না। আমি হাসি দিয়ে বললাম, ভয় পেও না, কুয়াশার কারণে একটু ব্যালেন্স হারিয়ে ফেলেছিলাম। গোসল সারলাম। আমার নানি, যিনি আমার কাছে বিশাল এক ভরসার নাম, ছোটবেলা থেকেই আমি তার অতি আদরের নাতি। আমি তাকে বললাম, নানি, অবসর রাত ছিল তো একটু ভয় পেয়েছি। তিনি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তুই দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিস ভাই। নানির কথা শুনে মুহূর্তে আমার বুকটা ধক করে উঠল। বদ নজর লেগেছে তোর, সাবধানে থাকিস। নানি, আমি প্রতি রাতে নরক দেখি। বিষাক্ত সুঁয়ের যন্ত্রণায় আমার আত্মা ছিঁড়ে যায়। আমার জন্য একটু দোয়া করো নানি। নামাজটা ঠিক মতো পড়িস ভাই, আল্লাহ রক্ষা করবে। আমি মাথা নেড়ে নানির কাছ থেকে বিদায় নিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এর পরের 15 দিন ছিল আমার জীবনের গত কয়েক বছরের মধ্যে সবচাইতে শান্তিময় সময়। অদ্ভুত এক জাদুকরী শক্তিতে আমার নাক দিয়ে রক্ত পড়া হুট করে বন্ধ হয়ে গেল। প্রতি রাতের সেই অসহ্য যন্ত্রণা আর ফিরে এলো না। 16 জানুয়ারি 2022 সকালবেলা। রাতের অন্ধকার কেটে আলো ফুটেছে ঠিকই, কিন্তু আমার মনের আকাশে তখন মহাপ্রলয়ের ঘন কালো মেঘ। একদিকে সেই ডাইনি বুড়ির সূঁচ ফোটানো নারকীয় দুঃস্বপ্ন, অন্যদিকে সংসারের পাহাড় সম চাপ। সব মিলিয়ে আমি এক জীবন্ত আগ্নেয়গিরি। ভাবলাম, এই জীবন রেখে কি লাভ? কেউ তো বোঝে না। আমার এই নারকীয় জীবনের প্রতি তীব্র ঘৃণা জন্ম নিল। আমার রুমে রাখা ছিল ছারপোকা মারার সেই মারাত্মক গ্যাস ট্যাবলেট। আমি জানতাম ওটা জমদূত। আমি মুখে ট্যাবলেট পুড়ে দিলাম, বিষাক্ত মৃত্যুকে গিলে ফেললাম। পেটের ভেতর যেন কয়েক হাজার জ্বলন্ত কয়লা ঢেলে দেওয়া হলো। ঠিক সেই মুহূর্তে আমার রুমে ঢুকলেন
মেস মালিক ফারুক ভাই আমাকে ওই অবস্থায় দেখে তিনি চিৎকার করে 999-এ ডায়াল করলেন। পুলিশ এলো। একজন অফিসার আমার নির্জীব দেহের পাশে দাঁড়িয়ে নির্লিপ্তভাবে আমার আঙুলে ছাপ নিয়ে লক খুলে ফোন থেকে মায়ের নাম্বারে কল দিলেন। আপনার ছেলে জীবিত নেই, সে আত্মহত্যা করেছে। মায়ের সেই বুক ফাটা আর্তনাদ শোনার আগেই ফোন কেটে দিলেন তিনি। উত্তরা 9 নম্বর সেক্টরের সেই বাড়ি থেকে শুরু হলো আমার এক অলৌকিক যাত্রা। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পাশেই ছিল। তারা কোনো রিস্ক নেননি। অ্যাম্বুলেন্সে ফারুক ভাই আমার মুখ আঁকড়ে ধরে বারবার বলছিলেন, মেহেদি, চোখ খোলা রাখ ভাই, আল্লাহকে ডাক। রাস্তায় অসহ্য জ্যাম। ড্রাইভার আর হেল্পার সমানে গালিগালাজ করছিল। বাইরের পৃথিবীর সেই অশ্লীল চিৎকার আর ভেতরের আমার যন্ত্রণা এক ভুতুরে কোলাহল তৈরি করেছিল। এদিকে পুলিশের এক ফোনে আমার বাড়িতে নেমে এসেছিল অলিখিত কেয়ামত। আমার স্ত্রী, মা, অবুঝ সন্তানদের কান্নায় তখন আকাশ বাতাস ভারী। তারা উঠোনে গড়াগড়ি দিয়ে কাঁদছিল। অবশেষে ঢাকা মেডিকেল ইমার্জেন্সির সেই বিশৃঙ্খলা আর লাশের গন্ধ আমার নাকে এলো। আমি নিশ্চিত হলাম গন্তব্যে পৌঁছে গেছি। এরপরে শুরু হলো আমার সেই পৈশাচিক চিকিৎসা। আমি প্রতিটা সেকেন্ড মৃত্যু যন্ত্রণা ভোগ করছিলাম। ঠিক তখনই একজন সিনিয়র ডাক্তার রুমে ঢুকলেন। তিনি স্টাফদের আচরণ দেখে চিৎকার করে উঠলেন, কি করছো তোমরা? ওভাবে নাক চেপে ধরে ওয়াশ করলে ছেলেটা তো এখনই মারা যাবে। আমাকে যে স্টাফ ওয়াশ করছিল সে এক মুহূর্ত থামল না, বরং অত্যন্ত কর্কশ আর ঘৃণ্য স্বরে জবাব দিল, আরে ধুর স্যার, মরার জন্য তো বিষ খাইছে, এদের বাঁচানোর দরকার কি? পরক্ষণেই সে আমার নাক ছেড়ে দিয়ে পাল্টা সুরে বলল, না মানে স্যার, দ্রুত বমি করার জন্য একটু চেপে ধরেছিলাম। ওয়াশ করার সময় সেই বিভৎস স্টাফ আমার নাক শক্ত করে চেপে ধরে পাম্প করছিল। নিঃশ্বাস নেওয়ার প্রতিটি পথ রুদ্ধ। এদিকে গলার ভেতর সেই মোটা পাইপের অসহ্য যন্ত্রণা। সেদিন সেই ওয়াশ করার রুমে ওরা হয়তো আমার চিকিৎসা করছিল না, বরং অপেক্ষা করছিল আমার শেষ নিঃশ্বাসটার জন্য। আমার শরীরটা নিথর হওয়ার আগেই ওরা হয়তো আমার লাশের দরদাম সেরে ফেলেছিল। 16 জানুয়ারির সেই বিষাদময় দিনে হাসপাতালের বেডে যখন আমি জমে মানুষের লড়াই করছি, তখন পর্দার আড়ালে ঘটে যাচ্ছিল কিছু অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা। আমার জীবনে এমন একজন মানুষ ছিলেন যাকে আমি অত্যন্ত স্নেহ করতাম। মানুষটি স্বভাবতই খুব কম কথা বলতেন, কিন্তু আমার এই অভিশপ্ত জীবনের অনেক না বলা কথা আমি তাকে শেয়ার করতাম। আমার গল্পের অন্যতম এক নীরব শ্রোতা ছিলেন তিনি। কিন্তু এক অজানা অভিমান আর রাগের বশবর্তী হয়ে তিনি আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছিলেন। আশ্চর্যের বিষয় হলো, ঠিক যখন আমি বিষপান করে মৃত্যুর হিমশীতল আলিঙ্গনের দিকে এগিয়ে যাচ্ছি, তখন কোনো এক অদৃশ্য শক্তি তাকে বাধ্য করেছিল আমাকে লিখতে। পরবর্তীতে সুস্থ হয়ে আমি যখন আমার মেসেঞ্জার চেক করি, আমি স্তব্ধ হয়ে যাই। অনেকগুলো মেসেজ, অথচ সেই মুহূর্তে আমার বিষপানের খবর তার কাছে পৌঁছানোর কোনো জাগতিক উপায় ছিল না। যাই হোক, সেদিন আমার মেজো কাকা সংবাদ পাওয়া মাত্রই পাগলের মতো ছুটে এসেছিলেন ঢাকা মেডিকেল কলেজে। তিনি যখন জরুরি বিভাগের সেই বিভীষিকার মাঝে আমাকে জীবিত দেখলেন, তার দু চোখ বেয়ে নোনা জল নেমে এলো। সেই কান্না ছিল এক অপার্থিব স্বস্তির, এক পরম আনন্দের। সেই ঘটনার পর অনেকগুলো দিন আমি অসুস্থ হয়ে পরিবারের সান্নিধ্যে কাটালাম। কিন্তু আমার বুকের ভেতরে এক ভয়ঙ্কর সত্য পাথর হয়ে চেপেছিল। আমি কেন বিষপান করলাম? এই উত্তরটা বলার কোনো সাহস আমার ছিল না। বলেছিলাম, আমি জানি না কেন এমন হঠাৎ করলাম, আমার মাথা কাজ করছিল না। সবাই আমার এই মিথ্যা কথা বিশ্বাস করলেও আমার স্ত্রীর তীক্ষ্ণ নজর থেকে আমি বাঁচতে পারিনি। সেদিনের সেই বিভীষিকা থেকে আমি প্রাণে বেঁচে ফিরলেও সেই কষ্ট, সেই দুঃখ আমার আত্মাকে চিরতরে ক্ষতবিক্ষত করে দিয়ে গেছে। হাসপাতাল থেকে ফেরার পর শুরু হলো জীবনের সাথে লড়াকু সংগ্রাম। পরিবার সাফ জানিয়ে দিয়েছে ঢাকা আমার জন্য এক নিষিদ্ধ শহর। কিন্তু বাড়িতে আর কতদিন বসে থাকা যায়? দিনমজুর বা কৃষিকাজের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, আবার নতুন কোনো ব্যবসা করার মতো পুঁজিও ছিল না। ঠিক সেই সংকটের মুহূর্তে আমার জীবনে দেবদূতের মতো আবির্ভূত হলেন এক মানুষ। নাম তার ফজলুল ভাই। 14 আগস্ট 2022 আমি দুবাইয়ের উদ্দেশ্যে পাড়ি জমালাম। যখন আমি বিমানের জানালার পাশে বসে মরুভূমির তপ্ত বালুর দিকে তাকাতে তাকাতে ভাবছিলাম, আমি কি কোনোদিন বুঝতে পেরেছিলাম এই মরুভূমির মাটি একদিন আমাকে টেনে নেবে?
ভেবেছিলাম দুবাইয়ের এই যান্ত্রিক কোলাহলে সেই অন্ধকারের ছায়া হারিয়ে যাবে, কিন্তু হায়, আমার সেই ধারণা কত বড় ভুল। দুবাই এসেছি মাত্র 2 দিন হলো। দ্বিতীয় রাত বিছানায় শোয়ার পর এসির সেই হিমশীতল বাতাসে যখন চোখটা লেগে এলো, তখনই আমি আবার সেই বিভৎস জগতে ফিরে গেলাম। তবে এবার আর সেই চিরচেনা ডাইনি বুড়ি কিংবা সেই সুই ফোটানোর যন্ত্রণা ছিল না। এবারের স্বপ্নটা ছিল আরও বেশি ভয়ঙ্কর, আরও জটিল। আমার চোখের সামনে ভেসে উঠল 2022 সালের 16 জানুয়ারির সেই স্টোমাক ওয়াশের দিন। সেই নিথর মৃত যুবক। বাড়ি থাকাকালীন ওই কয়েক মাস মনের ভেতর চাপা ভয় আর লজ্জা থাকলেও অন্তত এই বিভৎস স্বপ্নগুলোর হাত থেকে রেহাই পেয়েছিলাম। সেখানে এক অদ্ভুত প্রশান্তি ছিল, কিন্তু দুবাইয়ের মাটিতে পা রাখার পর প্রশান্তি উবে গেল। আমি বুঝতে পারলাম এই অশুভ শক্তি কোনো কাঁটাতারের বেড়া মানে না, সে আমার রক্তে মিশে আছে। শেষ রাতের সেই ভয়াবহ স্বপ্নের পর আমি আর সহ্য করতে পারলাম না। আমার বন্ধুতুল্য ফজলুল ভাইকে সব খুলে বললাম। তিনি আমার কথা শুনে শান্তভাবে বললেন, মেহেদি, ভয় পেও না। আজ মাগরিবের পর তোমাকে আজমানের এক হুজুরের কাছে নিয়ে যাব। সেই কথা মতো সন্ধ্যায় আমি রওনা হলাম একটা জায়গায়, একটা মসজিদে। ঈশার নামাজ পড়ার পর ফজলুল ভাই আমাকে নিয়ে গেলেন ওই মসজিদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব ছিলেন একজন সুদানি মানুষ। তার অবয়বে এক অনন্য নুরানি আভা এবং আধ্যাত্মিক গাম্ভীর্য ছিল। ফজলুল ভাই তার সাথে অনর্গল আরবি ভাষায় কথা বললেন। ইমাম সাহেব সব শুনে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তিনি আমার পূর্ণাঙ্গ ঠিকানা লিখে নিলেন। তারপর তিনি অত্যন্ত যত্ন সহকারে আমাকে ঝাড়ফুঁক করলেন। দোয়া শেষে ফজলুল ভাইকে বললেন, আগামীকাল এশার নামাজের পর ওকে নিয়ে এসো। সেই রাতে ফিরে আমি ঘুমানোর সাহস পাচ্ছিলাম না। মনে হচ্ছিল চোখ বন্ধ করলেই বুঝি সেই স্বপ্ন দেখব। ইমাম সাহেবের ওখান থেকে আসার পর সেই রাতে আমি কোনো দুঃস্বপ্ন দেখিনি। কোনো পচা গন্ধ নয়, কোনো যন্ত্রণা নয়, এক প্রশান্তির ঘুম। পরদিন সকালে যখন আমার ঘুম ভাঙল, মনে হলো আমি এক নতুন মানুষ। যাই হোক, এশার নামাজের পর যখন আমরা আজমানের সেই সুদানি হুজুরের সামনে বসলাম, তখন চারপাশে ছিল এক অদ্ভুত প্রশান্তি। আমি সব বললাম। সবকিছু শোনার পর আমরা হুজুরের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিলাম। হুজুর আমাকে 1 বোতল আবে জমজমের পানি পড়া দিয়েছিলেন, যা টানা 3 দিন এশার নামাজ পড়ার পর পান করার নিয়ম ছিল। আমি এখন আপনাদের সামনে উন্মোচন করছি লিসেনার্স, আমার জীবনের সেই দীর্ঘ বিভীষিকাময় কালো অধ্যায়ের রহস্য। কি সেই রহস্য? হুজুরের কাছ থেকে ফেরার পথে ফজলুল ভাই আমাকে যা বলেছিলেন তা শোনার পর আমার রক্ত হিম হয়ে গিয়েছিল। মেহেদি, হুজুর যা বলছেন তা শুনলে তুমি শিউরে উঠবে। হুজুর বলছেন তোমার উপর এই অশুভ নজরটা পড়েছিল 2018 সালে ঢাকার মহাখালীর সেই 7 তলার ছাদে। সেদিন তুমি একা ছিলে না। তুমি সেই রাতে এক ভয়ঙ্কর জিনকে নিজের অজান্তেই বিরক্ত করেছিলে। মূলত ওই জিনটাই ওই ছাদে থাকতো। তুমি যখন তোমার স্ত্রীর সাথে ওই ছাদে যে কথা বলছিলে, তখন সেই ভয়ঙ্কর জিনটা তোমাকে ছাদ থেকে ফেলে দেওয়ার ব্যবস্থা করছিল। সফল হয়নি। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। হুজুর আরও বললেন, তোমার পরিবারে এমন একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন যার আমল আর তাকওয়া ছিল পাহাড়ের মতো অটল। সেই বুজুর্গ ব্যক্তির সাথে অনেক ভালো জিনের সম্পর্ক ছিল। মহাকালীর ছাদে যখন সেই পূর্বপুরুষের রেখে যাওয়া সুরক্ষা কবচ বা সেই ভালো জিন তোমাকে বাঁচিয়েছিল, তখন তুমি রাকিবের কণ্ঠ শুনতে পেয়েছিলে। মেহেদি, 16 জানুয়ারি সেই দুপুরে হাসপাতালে তোমাকে যখন ওয়াশ করা হচ্ছিল, তখন ওই 2 জন স্টাফের পৈশাচিক আচরণ সাধারণ ছিল না। মূলত ওই বদ জিনের প্রভাবেই তারা অমন করছিল। আর সেই ডাক্তার সাহেব যিনি তখন রুমে ঢুকেছিলেন, সেটাও কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। তোমার রক্ষাকারী অভিভাবক জিন ডাক্তারকে বাধ্য করেছিলেন। শুধু তাই নয়, পাটুরিয়া ঘাটের সেই রহস্যময় লোক যার কারণে তুমি ওই ভয়ঙ্কর বাস অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গিয়েছিলে, তুমি তাকে বাইকের পেছনে বসিয়েছিলে, সেও তোমার অভিভাবক জিন। আমি এবার বুঝতে পারলাম কেন আমি বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। হুজুর একটি বিশেষ কথা বলেছেন ফজলুল ভাইকে, আমি আজীবন মনে রাখব। মাঝে মাঝে বদনজর কালো জাদুর চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর হয়। আমার সাথে সেটাই হয়েছিল। সেই অশুভ নজর আমাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছিল। ফজলুল ভাইকে হুজুর আরও বলেছিলেন, তোমাদের পৈতৃক ভিটা
একটি অত্যন্ত সুরক্ষিত জায়গা, সেখানে আজও অনেক ভালো জিন পাহারা দেয়। ঠিক 4 বছর আগে আজকের এই দিনে অর্থাৎ 2022 সালের 16 জানুয়ারি আমি বিষপান করে মৃত্যুর কোলে ঢলে পড়তে যাচ্ছিলাম। আর আজ আমি ফুটফুটে সন্তানের পিতা হয়েছি। প্রবাস জীবনে থেকে তাকে এই মুহূর্তে ছুঁতে না পারার যন্ত্রণার চেয়েও তার এই পৃথিবীতে আসার আনন্দ আমাকে অনেক বেশি আপ্লুত করছে। প্রিয় লিসেনার্স, আমার এই দীর্ঘ জীবন সংগ্রামের কাহিনী আজ এখানেই শেষ করছি। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, পরিবারে বড়দের দোয়া আর আল্লাহর উপর থেকে কখনো বিশ্বাস হারাবেন না। আপনার অজান্তেই আপনার কোনো পূর্বপুরুষের রেখে যাওয়া নেক আমল আপনাকে বড় কোনো বিপদ থেকে আগলে রেখেছে। তো এই ছিল মেহেদী হাসানের পাঠানো ঘটনা। আশা করছি যারা শুনলেন তাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমিও খুব খুশি হব। এবং অনেক লম্বা একটা ঘটনা ছিল, অনেক দীর্ঘ, এবং তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা তিনি তার মতো করেই সেই ঘটনাগুলোর বর্ণনা দিয়েছেন। অনেকেই হয়তো ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট সেকশনে। মেহেদীর জন্য দোয়া করবেন বা মেহেদীকে শুভেচ্ছা জানাবেন ঘটনাটি শুনে কেমন লেগেছে। মেহেদী আসলে এই ঘটনাটি অনেক ইমোশন দিয়ে লিখেছেন, সেটা আমি বুঝতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ মেহেদী, আপনার জীবনের পরম সত্য এবং পরম গোপন বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি ভালো থাকবেন, আপনার জন্য প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে।